গিয়ে সব জেনে নিব। বাড়ির কাজ শেষ করে হেঁটে আসায় অনেক লেট হয়ে গেছে। ক্লাস শুরু হতে মাত্র 5 মিনিট বাকি আছে। গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢুকতে যাব, তখনই থেমে গেলাম দারোয়ান চাচার ডাকে। একটু হেসে বললাম, কিছু বলবেন চাচা? ক্লাস শুরু হয়ে যাবে তো, তাই তাড়াহুড়োয় আছি। শ্রেয়ামা, তোমার খুঁজে আইছিল এক সাহেব, অনেক বড়লোক বাড়ির পোলা মনে হইতাছিল। কি সুন্দর একখানা পোলা, দেখলেই চোখ জুড়াই যায়। চাচার এমন কথায় ব্রু কুচকালাম আমি। কোথাকার কোন ছেলে আমার সাথে তার কি সম্পর্ক? আমি তো এমন কাউকেই চিনি না। আমাদের এত বড় লোক কোনো আত্মীয়ও নাই, তাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি শিওর আমার কথা বলছিল? হ মা, তোমার কথাই কইতাছিল। আমি কইলাম আপনি একটু দাঁড়ান, মায়াটা হয়তো আসতাছে। কিন্তু পোলাটা দাঁড়াইলো না। আমার হাতে একখানা বক্স দিয়া কইল তোমারে দিতে। আমারে চকচকা একখানা 1000 টাকার নোটও দিল। পোলাটা ভীষণ বড়লোক হইব। চাচার কথায় খুব অবাক হলাম আমি। আমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই, অজানা আড়ালে কোনো আশিকও নেই, তবে কে হতে পারে? আগ্রহ বেড়ে গেল দ্বিগুণ। চাচা দাঁত কেলিয়ে আমার দিকে একটা বক্স এগিয়ে দিতে চোখ দুটো কপালে উঠে গেল আমার। এত সুন্দর কাঠের ছোট্ট একটা বক্স আমি আগে কখনো দেখিনি। বক্সটির উপরে খোদাই করে খুব সুন্দর করে লেখা, আমার শুভ্র পরি। লেখাটা পড়েই বজ্রপাতের ন্যায় ছলকিয়ে উঠল পুরো দেহ। জীবনে প্রথম এক নতুন অনুভূতি এসে হানা দিল হৃদয় দুয়ারে। বক্সটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে হাত বুলালাম আমি শুভ্রপুরীর লেখাটার উপর। হৃদয়ের ধুকপুকানি শব্দটা বেড়েই চলেছে ক্রমশ, মন বারবার আওড়াচ্ছে। আমার শুভ্র পরি। গভীর রাত, অন্ধকার ছেয়ে আছে চারদিকে, ঘুমে আচ্ছন্ন প্রত্যেকটা মানুষ, তবে ঘুম নেই আমার চোখে। মনে পড়ে আছে সেই কারুকাজ নির্মিত ছোট্ট বক্সটার দিকে। জীবনে এই প্রথম কোনো কিছুর প্রতি এত আগ্রহ পাচ্ছে আমার। হয়তো কঠিন এই জীবনে অনাকাঙ্ক্ষিত কিছু হয়নি বলে আজকের জিনিসটা আমার জন্য অপ্রত্যাশিত। এই জন্য এত কিউরিয়াসিটি কাজ করছে আমার মাঝে। কলেজে বক্সটা খুলে দেখার সময় ও সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। বাসায় এসেও মায়ের ভয়ে লুকিয়ে রেখেছি। উনি যদি এটা দেখেন তবে তুল কালাম বাঁধিয়ে দেবেন। এমনিতেই বাবার কাছে হাজার নালিশ করে আমার নামে। কখন আমাকে এই ঘর থেকে বের করবে সেই ফোন দিয়ে আটে। কিন্তু এই মহিলার থেকেই খুব ইচ্ছে করে মায়ের আদর পেতে, তা আমার ভাগ্যে নেই। উনি দু চোখেও দেখতে পারেন না আমায়। অসভ্য, অপয়া, বেয়াদব মেয়ে, এসব সারাক্ষণ ওনার মুখে লেগেই থাকে। অথচ আজ পর্যন্ত এমন কিছুই করেনি যে কেউ অসভ্য বেয়াদব মেয়ে বলে আখ্যায়িত করবে। বাড়ি থেকে কলেজ আর কলেজ থেকে বাড়ি, এই দুটোই থাকে সব সময় আমার গন্তব্য। কখনোই ফ্রেন্ডসদের সাথে কোথাও যাওয়া হয় না। মন চাইলেও সাধ্য আমার থাকে না। কোথাও ঘুরতে গেলেও টাকার প্রয়োজন, তাই ঘুরতে ভালো লাগে না বলে কাটিয়ে দেয়। বাবা হাত খরচ দিলে সেটাও আড়ালে ছিনিয়ে নেয় মা। বাসার সব কাজ করতে হয় বলে নিজের ঘোরার স্বাদও কখনো মেটাতে পারেনি। কলেজে যাওয়াটা ছলে বলে বন্ধ করতে চেয়েছেন তিনি, কিন্তু বাবার জন্য পারেনি। বাবা একটু একটু ভালোবাসা ও সাপোর্টই আমার জন্য অনেক। ছোট বোন রিহা গভীর ঘুমে। রিহা ও আমায় বেশ একটা পছন্দ করে না। মা সারাক্ষণ ওর কান ভরে, কিন্তু মেয়েটাকে খুব ভালো লাগে আমার। ছোট এই বোনটাকে ইচ্ছে করে আগলে রাখি, ভীষণ ভালোবাসি ওকে। ওর ঘুমানোর অপেক্ষায় ছিলাম এতক্ষণ। ওর সামনে বক্সটা খুললে মায়ের কানে যেতে 2 সেকেন্ডও দেরি নেই। একটু কাছে গিয়ে ভালো করে চেক করে নিলাম ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, গভীর ঘুমে আচ্ছন্ন রিহা। পা টিপে টিপে কলেজ ব্যাগ থেকে বক্সটা বের করলাম। বক্সটা হাতে নিতেই ভীষণ ভালো লাগা ছেয়ে গেল মনে। আবারও একবার উচ্চারণ করলাম অতি যত্ন সহকারে লেখা আমার শুভ্র পরে নামটা। আশ্চর্য অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। বুকের ভেতরটা কেঁপে উঠল ভীষণ জোরে। মন বলছে এই নামের মাঝে মিশে আছে একরাশ ভালোবাসা, এক মুঠো আবেগ। আসলে কি এই নামটার মাঝে, নাকি যে এত বড় সুন্দর নামটা দিয়েছে সেই মানুষটার মাঝে? আর কোনো কিছু না ভেবে অতি সাবধানে বক্সটা খুললাম আমি। বক্সটা খুলেই চমকে গেলাম আমি। স্তব্ধ হয়ে রইলাম কিছুক্ষণ। চোখ দুটো এই বুঝেই বেরিয়ে আসবে কোটর থেকে। আচ্ছা আলোতেই কেমন ঝলমল করছে ভেতরটা। এত সুন্দর পায়েল আমি কখনো দেখিনি, একদম অন্যরকম। বোঝাই যাচ্ছে খুব দামি হবে। কাপা কাপা হাতে পায়েলটা নিলাম আমি। এত সুন্দর কেন এইটা? মনটা জুড়িয়ে যাচ্ছে আমার। ভালো করে দেখতেই মনে হলো এটা ডায়মন্ডের। সত্যি কি ডায়মন্ড?
তাড়াতাড়ি করে বক্সের মধ্যে রেখে দিলাম পায়েলটা। ভেতরে থাকা রঙিন কাগজের ভাঁজ করা চিরকুটটা মেলে ধরলাম। আসসালামু আলাইকুম শুভ্রপরি। তোমাকে এক নজর দেখার আশায় হৃদয়ে আমার বড্ড তৃষ্ণার্ত। যেদিন থেকে তুমি আশ্রয় নিয়েছো আমার হৃদয় মাঝে, সেদিন থেকে আমি পিপাসিত। তুমি কখনো বৃষ্টিতে ভিজবে না, তুমি কখনো কারোর জন্য শুভ্র রঙের ড্রেস পরবে না, তুমি কখনো কারোর জন্য শুভ্রময়ী হয়ে উঠবে না। তুমি আমার শুভ্রপরি, আমার মনের মাঝে ঝড় তোলা এক অনন্যা তুমি। আমার কঠিন মনে কখনো কোনো মেয়ে স্থান পায়নি, তবে তুমি কিভাবে এক নিমিষেই কেড়ে নিলে আমার এ মন। সেই মুহূর্ত থেকে দহন হচ্ছে আমার অন্তরে, যেই দহন নিঃশেষের একমাত্র উপায় তুমি। তুমি আমার শুভ্রপরি, আমার নিদ্রা কেড়ে নেওয়া প্রথম নারী তুমি। পায়েলটা আমার দেওয়া প্রথম উপহার। উফ, হেয়ালিপনা করবে না, এটাকে মুগ্ধময়ী, তোমার জন্য স্পেশালভাবে বানানো এটা, যার মাঝে মিশে আছে আমার এত বছরের জীবনের জমিয়ে রাখা অফুরন্ত ভালোবাসা। থম মেরে দাঁড়িয়ে রইলাম আমি। প্রচণ্ড বেগে কাঁপছে অন্তর। ছোট্ট মন জড়ো হচ্ছে না নাম না জানা এক অনুভূতি। বিস্মিত হয়ে চেয়ারে বসে পড়লাম। কান্না পাচ্ছে না, বরং অসংখ্য ভালো লাগায় ভরে উঠেছে মনটা। এ কেমন অনুভূতি? অজানা এক মানুষের লেখা চিরকুটে এমন অজানা অনুভূতি কেন জাগ্রত হচ্ছে? পরম যত্নে চিরকুটটা বক্সে রেখে ব্যাগে ভরে রাখলাম আমি। বিছানায় শুয়ে পড়লাম। চোখ বুঝতেই চোখের সামনে ভেসে উঠল চিরকুটের লেখাগুলো ও ভালোবাসায় ভরপুর অসম্ভব সুন্দর পায়েলটা। কথাগুলো মনের মাঝে জায়গা করে নিয়েছে। সুন্দর হাতের লেখার মুগ্ধকর বাক্য লেখার অধিকারী মানুষটা না জানি কত সুন্দর। কে হতে পারে মানুষটা? সামান্য লেখা পড়েই এত মুগ্ধ হচ্ছি আমি। আর চাচা তো সরাসরি দেখেছেন। সত্যিই আপনি এত মুগ্ধময়, ঠিক আপনার লেখা শব্দগুলোর মতো। কে আপনি জানি না আমি, আর আমায় বা কেন দেখেছেন তাও জানা নেই আমার। তবে আপনাকে দেখার জন্য ইচ্ছে জেগেছে ভীষণ। ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুম আমার চোখে ধরা দিল না। লাইটটা জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। লাইট জ্বালাতেই একটু নড়ে উঠল রিহা। ক্লাস 7-এ পড়লে কি হবে? মেয়েটা ভীষণ পাকা। আয়নায় নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমি। মা বলতো রাতের বেলায় আয়না দেখতে নেই, তবুও নিজেকে এই মুহূর্তে আয়নায় দেখতে ইচ্ছে হলো। জানতে ইচ্ছে হলো উনি কি দেখেছেন আমার মাঝে যে এত আবেগ দিয়ে চিরকুট লিখেছেন। সাদা কালারের কি আমায় এতই সুন্দর লাগে? ক্লাসে বসে আছি, মন বসছে না কোনো কিছুতেই। বারবার মনে পড়ছে চিরকুটের কথাগুলো। আচ্ছা, চিরকুট লেখক কি আজও এসেছিলেন? কই, চাচা তো আমায় আজ কোনো চিরকুট দেয়নি। তার মানে কি উনি আসেননি? এই ভাবনায় ঘুরঘুর করছে মাথায়। জারণ বিজারণ প্রক্রিয়া বোঝাচ্ছে স্যার, কিন্তু সেদিকে কোনো মনোযোগ নেই। ঘন্টা পড়তেই চলে গেলেন স্যার। টিফিন পিরিয়ড এখন। প্রিয়র হাত টেনে বক্সটা নিয়ে চলে আসলাম 4তলায়। 4তলাটা এখনো কমপ্লিট হয়নি, তাই এদিকটায় মানুষ তেমন আসে না। এইভাবে হাত ধরে টেনে আনায় আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়। ব্রু কুচকে বলে উঠল, দোস্ত, এভাবে টেনে এনেছিস কেন? কি হয়েছে দোস্ত? তোর চোখে মুখে এত উৎসাহ, ব্যাপার কি? আমি তোকে কিছু দেখাতে চাই দোস্ত। এভাবে ফিস ফিস করছিস কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার স্যাপার আছে। প্রেমে পড়েছিস নাকি রে? পোলাটা কেরা? ওহ, আকাশ নাকি? পাগল হয়েছিস? ওই মাস্তান পোলার প্রেমে পড়বো আমি? লম্পট একখান পোলা মেয়েদের দিকে নজরে তাকায়, শুধু পরিবার থেকে সাপোর্ট পাই না বলে। নইলে আমায় উত্তক্ত করার অপরাধে ওই পোলারে জুতা খুলে মারতাম। বাহ বান্ধবী, আমার প্রতিবাদী রূপ ধারণ করেছে। তা ঘটনা কি বইলা ফেলেন আফা? প্রিয়র কথায় হালকা হাসলাম আমি। পেছন থেকে বক্সটা বের করে খুলে ধরলাম ওর সামনে। অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকালো প্রিয়। আলতো করে পায়েলটা হাতে নিল সে। কাপা কাপা কণ্ঠে বলল, এটা তো ডায়মন্ডের পায়েল শ্রেয়া, কোথায় পেলি? আর বক্সের মাঝে এই চিরকুটটা, বক্সটাও তো খুব দামি মনে হচ্ছে। সবকিছু খুলে বললাম ওকে। আনন্দিত কণ্ঠে একটু জোরে বলে উঠল প্রিয়, সত্যি দোস্ত? কি বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত সুন্দর পায়েল পায়ে পড়েছিস দোস্ত? হাসতে প্রিয়, কেউ শুনলে হিতে বিপরীত হতে পারে। না, পড়িনি। আমার ভয় লাগে এত দামি একটা জিনিস পড়লে মা বাবা কি ভাববে বল। আচ্ছা, বাসায় না হয় না পড়িস, এখানে তো একটু পরে দেখতে পারিস। কথাটা বলতে দেরি হলেও আমার পায়ের পায়েলটা পরিয়ে দিতে একবারও দেরি করলো না প্রিয়। মুখে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ,
কত সুন্দর মানিয়েছে পায়েলটা তোর পায়ে, কত সুন্দর লোকটার চয়েস। এবার তো আমারও বড্ড ইচ্ছে করছে ওনাকে দেখার। পায়েলটা খুলে বক্সে রেখে দিলাম আমি। এক দৃষ্টিতে বক্সটার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, আমারও। প্রিয় সন্দেহ নিয়ে বলে উঠল, দোস্ত, এটা আকাশ নয় তো? কখনো না, অন্য কেউ যার মনটা অনেক সুন্দর, যার ব্যক্তিত্ব নিঃসন্দেহে অনেক মনোমুগ্ধকর। প্রথম চিরকুট পরে মানুষটাকে না দেখেই প্রেম। বাহ, তুই তো অনেক ফাস্ট দোস্ত। প্রিয়র মাথায় একটা বাড়ি দিলাম আমি। গাল দুটো লজ্জায় লাল হয়ে এলো আমার। আস্তে করে বললাম, প্রেমে পড়েছি কিনা জানি না, তবে আমি মুগ্ধ হয়েছি, নতুন এক অনুভূতির সাথে পরিচিত হয়েছি। কলেজ ছুটি শেষে ধীরে ধীরে আমি আর প্রিয় বেরিয়ে এলাম। চারদিকে তাকিয়ে দেখলাম কেউ আমার দিকে তাকিয়ে আছে কিনা। 5 মিনিট যাবৎ গেটে দাঁড়িয়ে থেকে ও আমাদের সন্দেহের তালিকায় কেউই এলো না। চলে যেতে নিব, পাশের দোকান থেকে দৌড়ে এলেন দারোয়ান চাচা। হাত দিয়ে ইশারা করলেন থামতে। অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম দুজন। তাড়াহুড়ো করে পকেট থেকে একটা খাম বের করলেন চাচা। আমি নিতে যাব তার আগে খামটা ছিনিয়ে নিল প্রিয়। মেয়েটা একটু বেশি এক্সাইটেড। দাঁত কেলিয়ে বললেন, একটু আগেই আইছিল সাহেব, আমার হাতে এটা দিয়া কইল কলেজ ছুটি হইলে তোমারে দিতাম। পোলা একখানা, কি সুন্দর লাগছিল, কত দামি চশমা পইরা আইছিল। কি জানি কহ তোমরা ক্রেশ। ক্রাশ চাচা? ক্রাশ খাইবার মতো পোলা। মেলা বড়লোক হইয়াও ও তোমার লাই প্রত্যেক দিন আই হই এখানে। আমার তো মনে হয় পোলাটা তোমারে প্রেম করে শ্রেয়া মা। চাচার কথাই এই মুহূর্তে মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে পারলে খুব ভালো হতো। লজ্জায় মাথাটা নিচু করে ফেললাম আমি। একটু হেসে চাচা বললেন, লজ্জা পাইও না মা, দেরি হইয়া যাইব, যাও বাসায় যাও, না হলে তোমার বাবা দ্বিতীয় বউ তো বক বক করবে। এত সুন্দর মায়ার লাই একটুও মায়া হয় নাই ওই খারাপ মহিলার। যাও মা, বাসায় যাও। চাচা আমাদের পাড়ায় থাকেন, ছোট থেকেই দেখে আসছি তাকে। একটু লোভী হলেও লোকটা খারাপ না। প্রিয়র হাত ধরে পা বাড়ালাম আমি। কিছুটা দূরে এসে নির্জন জায়গায় দাঁড়িয়ে খামটা খুললাম। হাত বাড়াতেই বেরিয়ে আসলো চকচকা 1000 টাকার দুটো নোট। খুব অবাক হলাম দুজনে। নোট দুটো প্রিয়র হাতে দিয়ে খামের ভেতর থেকে নীল রাঙা চিরকুট বের করলাম। ভাবছো টাকা কেন দিলাম, তাই না? টাকা দিয়ে আমার শুভ্রপরীকে অপমান করার কোনো ইচ্ছা আমার নেই। ভুলেও আমায় ভুল বুঝবে না শুভ্রপরী। শুভ্রপরীর অপমান মানে আমাকে অপমান করা, কারণ তুমি আমার সবটা জুড়ে বিরাজ করছো। তোমার কলেজ ড্রেসের সাথে ওড়নাটা আমার কাছে খুব ছোট মনে হয়েছে। চাইলেই ওড়না কিনে গিফট দিতে পারতাম, কিন্তু বারবার গিফট দেওয়ার ইচ্ছে আমার নেই, কারণ অতিরিক্ত কিছু পেলে মানুষ পরবর্তীতে সেটাকে সস্তা মনে করে। আমি কখনো সস্তা হতে চাই না, বরং থাকতে চাই তোমার মন প্রাণ জুড়ে, বিরাজ করতে চাই তোমার হৃদয়ে। ওড়না কেনার জন্যই টাকাটা দেওয়া। খুব খুশি হব আমি আমার দেওয়া টাকায় তুমি ওড়না কিনলে। আশা করি আমায় বুঝতে পেরেছো তুমি। বড় দেখে একটা ওড়না কিনবে, কখনো যেন তোমার খোলা চুল কেউ না দেখে। ঘুমটা দিয়ে আসবে সবসময়। সকালের হালকা রোদে ভীষণ স্নিগ্ধ লাগছিল তোমায়, ইচ্ছে করছিল একটু ছুঁয়ে দেই তোমায়। পরম যত্নে আগলে নেই আমার শূন্য বুকে। তোমার চিরকুট লেখো। শেষ আর এক পাও নড়ার সাহস নেই আমার। চেপে ধরলাম পাশে থাকা প্রিয়র হাতটা। মনের মাঝে আবদ্ধ হয়ে পড়ছেন অজানা অজানা মানুষটা। আজ সবাই ঢাকা ব্যাক করবে। মাথাটা ঝিম ধরে আছে। সারা রাত অতীতের কিছু মধুর স্মৃতির কথা ভেবে একটুও ঘুম হয়নি। ইস, যদি একবার ফিরে যেতে পারতাম অতীতের সেই স্মৃতির পাতায়। কিন্তু তা কখনো সম্ভব না। চাইলেও আগের সময়গুলো ফিরে পাওয়া যায় না। তবে কখনো যদি সম্ভব হতো তবে ফিরে যেতাম আমি। চিৎকার করে বলতাম, ভালোবাসি চিরকুট লেখক, বড্ড ভালোবাসি আপনাকে। এক নজর আপনাকে দেখার জন্য কত অপেক্ষার প্রহর গুনেছি আমি, অথচ আজ আপনি অতি নিকটে হয়েও দূরে থাকার ভাবনা ভাবি আমি। পায়ের ব্যথাটা কিছুটা কমেছে, হাঁটতে একটু কষ্ট হলেও কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিলাম। গায়ের ড্রেসটা পাল্টিয়ে লাল কালারের একটা 3 পিস পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই দেখলাম প্রিয় বসে আছে বিছানায়। আমাকে দেখেই বলল, আমি তো তোকে নাস্তার জন্য ডাকতে এসেছিলাম। রাতেও খাসনি তুর্য ভাইয়ের সাথে রাগ দেখিয়ে, কিন্তু এসে দেখলাম ওয়েটার রুমেই তোর নাস্তা দিয়ে গেছে। প্রিয়র কথায় ব্রু কুচকে ছোট্ট টি টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সত্যিই নাস্তা দিয়ে গেছে। কই, আমি তো কাউকে বলিনি। সবার মতো তো আমারও নিচে গিয়ে খাওয়ার কথা।
এক্সট্রাভাবে রুমে নাস্তা দিয়ে গেলেন, খুবই রহস্যজনক ব্যাপার। হঠাৎ মস্তিষ্কে খেলে গেল একজনের কথা। নিশ্চয়ই ওনার কাণ্ডই হবে এসব। এত কেয়ার কেন করছে মানুষটা? আগে যেমন ওনার মায়ায় পড়েছিলাম, এখন তা আরও বাজেভাবে আঁকড়ে ধরেছে আমায়। কিভাবে থাকবো আমি এই লোক থেকে দূরে? চাইলেও কি আদৌ পসিবল হবে আমার জন্য? আর উনি কি মানবেন আমার আবারও হারিয়ে যাওয়া? আর কোনো কিছু না ভেবে প্রিয়র দিকে তাকিয়ে হালকা হেসে বললাম, হয়তো আমার পায়ের ব্যথা, তাই উপর দিয়ে গেছেন। হতেও পারে, কিন্তু তোর চোখগুলো এত লাল হয়ে আছে কেন শ্রেয়া? রাতে ঘুম হয়নি তো, তাই হয়তো। মিথ্যা বলছিস, রাত জেগে কান্না করছিলি তাই না? এমন কিছুই না, শরীর একটু খারাপ লাগছিল। দেরি হয়ে যাচ্ছে, চল নাস্তা করে নেই, একটু পর তো বেরিয়ে যাবে সবাই। চল। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ভাইয়া এসেছে দেশে, তাই আম্মু বাড়িতে যেতে বলল তোকে। তুই তো আমাদের বাড়িতে যেতেই চাস না, তাই ভাইয়া আসার উপলক্ষে বাসায় আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েছে আম্মু। তোকেও যেতে বলেছে, আমি জানিয়ে দিলাম। তবে ভাইয়া অথবা আম্মু ফোন দিবে আবারও। শিহাব ভাইয়া কবে এলো? আমায় তো জানালি না। গতকাল বিকেলে এসেছে, কাল ভেজালে আর বলা হয়ে ওঠেনি দোস্ত। ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল তোর কথা। আচ্ছা যাব। প্রিয়র সাহায্যে বাসের কাছে এলাম আমি। চারদিকে একবার চোখ বুলালাম তুর্য ভাইয়ের সন্ধানে, কোথাও নেই উনি। কাল এত রেগে বেরিয়ে গেলেন, রাতেও ওনাকে দেখিনি অন্ধকারে। সকাল থেকে ওনাকে একবারও দেখা যায়নি। উনি কি চলে গিয়েছেন? সবাই অলরেডি বাসে উঠে গেছেন, টিচারদের বাসও ছেড়ে দিয়েছেন। আমি ও প্রিয় উঠতে নিলেই কারো কথায় থমকে গেলাম দুজনে। পেছন ফিরে তুর্য ভাইয়াকে দেখেই স্তব্ধ হয়ে গেলাম আমি। নীল রাঙা শার্ট আর চোখে সানগ্লাসে ভীষণ সুন্দর লাগছে ওনাকে। শ্রেয়সী আমার সাথে যাবে। তুর্যর কথায় চমকে উঠলাম আমি আর প্রিয়। কাল উনি আমায় এত কিছু বললেন, অথচ আজকে আবার এসে ওনার সাথে যাওয়ার কথা বলছেন। হুট করে বলে উঠলাম আমি বাসে যাব, ওনার সাথে যাব না। প্রিয়কে নিয়ে তুই বাসে চলে যা, শ্রেয়সী আমার সাথে গাড়িতে যাবে। তুর্যর কথায় হাসি ফুটে উঠল আয়ুষের চেহারায়। কিছুটা কাছে গিয়ে স্লো ভয়েসে বলল, ঠিক আছে দোস্ত, সাবধানে যাস জেরিকে নিয়ে, কোনো সমস্যা যেন না হয় জেরির। তুর্য বেঁচে থাকতে জেরি টেরির কিছুই হবে না। আয়ুষ প্রিয়কে বাসে উঠতেই ইশারা করতেই প্রিয় মাথা নেড়ে না জানালো। সাথে সাথেই কপাট রাগ দেখালো আয়ুষ। হাতটা ধরে টেনে বাসে তুললো প্রিয়কে। এমন কাণ্ড দেখে কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম আমি। পা বাড়িয়ে বাসে উঠতে যাব, সাথে সাথেই আমার হাতটা টেনে ধরলো তুর্য ভাইয়া। কিছুটা রাগ দেখিয়ে বলল, হাত ছাড়ুন ভাইয়া, আমি বাসে যাব, আপনার সাথে যেতে চাই না আমি, প্লিজ লিভ মাই হ্যান্ড। তুমি আমার সাথেই যাবে, কাটা পা নিয়ে বাসে কষ্ট হবে, আমি গাড়ি করে যাব। কষ্টে যাওয়ার চেয়ে বরং তুমি আমার সাথেই চলো। খালামণি যদি জানতে পারেন আমি তোমার খেয়াল রাখিনি, তবে খুব কষ্ট পাবেন। সো তুমি আমার সাথেই যাচ্ছ। আমার পা কাটুক, মাথা কাটুক, অথবা মরে যায়, তাতে আপনার কি? ছাড়ুন আমায়। আমার নিজের খেয়াল আমি খুব ভালোভাবেই রাখতে পারি। আর আপনি কোন অধিকারে অলওয়েজ পাবলিক প্লেসে আমার হাত ধরেন, কোলে তুলে নেন? লজ্জা করেন আপনার একটা বিধবা মেয়ের সাথে বারবার এমন আচরণ করতে? মেজাজ খারাপ হয়ে এলো তুর্যর। রাগে ভেসে উঠল কপালের রগগুলো। ওনার রাগী চেহারা দেখে আমতা আমতা করে কিছু বলতে নেব তার আগেই টেনে হিচড়ে আমায় নিয়ে যেতে লাগলেন উনি। পায়ের ব্যথায় মনে হচ্ছে এই মুহূর্তেই মরে যাব। একটা মানুষ এত কঠোর কিভাবে হতে পারে? উনি কি ভুলে গেছেন আমার পায়ের কথা? টেনে হিচড়ে এনে গাড়িতে বসালেন আমায়। ব্যথায় দম বের হয়ে যাচ্ছে আমার, পা দিয়েও রক্ত ঝরছে। ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে বসে রইলাম আমি। গাড়িতে বসে খুব জোরে দরজাটা লাগালেন উনি। মনে হলো নিজের সব রাগ দরজার উপরেই ঝাড়লেন। গম্ভীর গলায় ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠলেন, একদম সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাবেন। জি স্যার। আচমকা আমার হাতটা টেনে ধরে নিজের একদম কাছে টেনে নিলেন তুর্য। আমার দু হাত গিয়ে ঠেকলো ওনার বুকে। অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকালাম আমি। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওনার চোখ দুটো। এই বুঝি ওনার চোখের অগ্নি তেজে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব আমি। সরে আসতে নিলে আমার কোমরে হাত দুটো চেপে ধরে নিজের আরো কাছে টেনে নিলেন। আমার বুকের দিকে তাকিয়ে রাগে স্বরে বললেন, তোকে ছোঁয়ার জন্য তুর্য চৌধুরীর কোনো অধিকারের প্রয়োজন নেই, বরং অন্য কারো তোর গায়ে হাত দিতে অনেক সাহসের প্রয়োজন হবে। যেদিন কোনো ব্যক্তি এই সাহসটা দেখাবে সেদিনটাই হবে তার শেষ দিন।
ফার্দার যদি তোর মুখ থেকে আমি উল্টাপাল্টা কিছু শুনেছি, তো কথা বলার জন্য এই মুখই আর তোর থাকবে না। কথাগুলো বলেই এক প্রকার ছুঁড়ে মারলো আমায়, আর আওয়াজ না করে বাহিরের দিকে তাকিয়ে কাঁপতে লাগলাম আমি। মিনিট 5 পর গাড়ি থামতেই অবাক হলাম, আর চোখে তাকিয়ে দেখলাম মোবাইলে ব্যস্ত তুর্য। আমার ব্যাগ মোবাইল সবই প্রিয়র কাছে। কিছুই ভালো লাগছে না। যতই এই মানুষটা থেকে দূরে যেতে চাচ্ছি, ততই বেশি কাছে টানছে তিনি। ড্রাইভার ফিরে এসে গাড়ি স্টার্ট দিতেই তুর্য ভাইয়া বলে উঠলেন, যা যা বলেছি সব এনেছেন? জি স্যার। ঠিক আছে, নির্জন কোনো জায়গায় গাড়িটা থামাবেন। ফোন বেজে উঠতেই রিসিভ করলেন তুর্য। কিছু সেকেন্ড পর বাড়িয়ে দিলেন আমার দিকে। কানে ধরতেই ভেসে এলো প্রিয়র কণ্ঠ, ঠিক আছে দোস্ত, হুম। এটা আয়ুষ ভাইয়ের ফোন। তোর ফোন আমার কাছে রয়ে গেছে, তাই আয়ুষ ভাইয়াকে বলাতে উনি তুর্য ভাইকে কল করলেন। সত্যি তুই ঠিক আছিস তো? রিল্যাক্স প্রিয়, আমি সত্যি একদম ঠিক আছি। কিছুটা চাপা স্বরে বললাম। নিশ্চয়ই আয়ুষ ভাইয়া পাশে। সুযোগ লুটে নাও প্রিয় রানী, সময় আজ তোমারই। আমার কথায় প্রিয় ভীষণ লজ্জা পেয়েছে। না দেখেই বেশ বুঝতে পারছি আমি। ফিসফিস করে বলল, ঠিক আছে দোস্ত, কথা বললে সুযোগ কখন কাজে লাগাবো বল। রাখছি। প্রিয়র কথায় হালকা হাসলাম। ইস, আমিও যদি সুযোগ পেয়েও লুটতে পারতাম প্রিয়র মতো। কান থেকে ফোনটা নামিয়ে ওনার দিকে এগিয়ে দেব, এমন সময় স্ক্রিনে কিছু একটা আবছা নজরে পড়তেই ভালো করে দেখতে নেব, তার আগে এক প্রকার আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিলেন তুর্য ভাইয়া। চমকে তাকালাম আমি ওনার দিকে। এইভাবে কেড়ে নেওয়ার কি আছে? আমি কি খেয়ে ফেলতাম নাকি ওনার অর্ধেক খাওয়া আপেল চিহ্নিত আইফোনটা? নির্জন একটা জায়গায় রাস্তার একপাশে গাড়ি থামালেন ড্রাইভার। এখানে আবার কেন থামালেন ভাবতেই দরজা খুলে বের হলেন তুর্য ভাইয়া। আমার সাইডের দরজা খুলতেই অবাক চোখে তাকিয়ে রইলাম ওনার দিকে। এক হাঁটু ভাঁজ করে মাটিতে বসে পড়লেন তুর্য। আমার দিকে এক পলক তাকিয়ে আমার কাটা পাটা নিয়ে রাখলেন ওনার হাঁটুর ওপর। বিদ্যুতের মতো ছলকে উঠল সারা শরীর। হৃদয়ে বয়ে যেতে লাগলো শীতল স্রোত। তাড়াতাড়ি করে পাটা সরিয়ে নিতে গেলে চেপে ধরলেন উনি। একদম শান্ত স্বরে বলে উঠলেন, পাটা সরাবে না একদম। দেখছো না রক্ত ঝরছে? ব্যান্ডেজটা পাল্টাতে হবে। তোমার দেহে যদি ক্ষতের কারণ হয় আমি, তবে সেই ক্ষত নিবারণের ওষুধও হব আমি। কথাগুলো বলে ঔষধ লাগিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিতে লাগলেন উনি খুব যত্ন সহকারে। স্তব্ধ হয়ে চেয়ে রইলাম আমি। কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছি। এই মানুষটাকে কিছু বলার সাধ্য আমার নেই। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো জল। মাসখানেক আগে আড়ালে কেয়ার করে যেত মানুষটা, আর এখন করছেন প্রকাশ্যে। ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলতে হাসি, প্রশান্তির হাসি। এত কেয়ারিং একটা ছেলে সব মেয়েরাই চায়। আমিও চাইতাম এক সময়, কিন্তু পেয়েও ধরে রাখতে পারিনি। উনি তাকাতেই তাড়াতাড়ি চোখের জল মুছে নিলাম আমি। ওনাকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমি জেনে গেছি উনি আমার চিরকুট লেখক। বুঝতে পারলে এক বিন্দুও ছাড় দিবে না আমাকে। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে এলো। ভাবতেই ভীষণ লজ্জা লাগছে আমার। পুরো রাস্তা আমি গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম তুর্য ভাইয়ের বুকে। ঘুম ভেঙে নিজেকে ওনার বুকে আবিষ্কার করার পর থেকে একবারও ওনার মুখের দিকে তাকানোর সাহস আমার হয়নি। ভার্সিটির গেট থেকে প্রিয় উঠে গাড়িতে আমার বাসার সামনে আসতেই প্রিয় সহ নেমে পড়লাম আমি। ওনার দিকে তাকাতেই একটা মুচকি হাসি দিলেন। নিয়ন লাইটের আলোতে ওনার হাসিটা খুব বেশি নজর কাড়া। ছেলেদের হাসি এত সুন্দর হয় নাকি? ওনার হাসি এত মুগ্ধকর কেন? আমার ভাবনার মাঝেই উনি প্রিয়র উদ্দেশ্যে বললেন, সাবধানে নিয়ে যাবে, আমি অপেক্ষা করছি। রাতের বেলা তোমায় একা ছেড়ে যেতে পারছি না, তাই তোমায় পৌঁছে দিয়ে বাসায় যাব। তাড়াতাড়ি এসো। আমাকে ধরে নিয়ে যেতে লাগলো প্রিয়। পেছন ফিরে একবার তাকালাম আমি। তুর্য ভাইয়ার দৃষ্টি আমাতেই নিবদ্ধ। এক নজরে তাকিয়ে আছেন তিনি আমাদের যাওয়ার পানে। প্রিয় রুমে দিয়ে চলে গেল। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম উনি গাড়ির বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে একদম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। প্রিয় আসতেই সামনের সিটে বসে পড়লেন তুর্য ভাইয়া। গাড়িটা বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। জীবনে কেন আমারই এত কষ্ট সইতে হবে? কেন বারবার প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে? চোখের পানি মুছে রুমে চলে এলাম। প্রাইভেট পড়িয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটি যাওয়ার জন্য। গত 3 দিন অনেক রেস্ট নেওয়া হয়েছে। আরও কয়েকদিন রেস্ট নিলে ভাত উঠে যাবে আমার কপাল থেকে। কারণ সামনেই এক স্টুডেন্টের এক্সাম।
বিকেলের টিউশনিটা ও এখন সকালেই করাই। পায়ের সামান্য ব্যথার জন্য ঘরে বসে থাকলে না খেয়ে মরতে হবে। ক্লাসে এসে বসতে না বসতেই টিচার চলে এলেন। একটু আগের কথা মনে পড়তেই খুব কষ্ট হচ্ছে আমার। রাগে খিদায় কেঁদে দিলাম শব্দ করে। প্রিয় সহ সবাই আটকে উঠল। টিচার এগিয়ে এসে বললেন, হোয়াট হ্যাপেন প্রিয়সী? তোমার কি শরীর খারাপ লাগছে? কি জবাব দিব আমি? কিছুই বলার নেই আমার। প্রিয় বলল, ওর মাথা ব্যথা করছে অনেক, আমি বরং বাইরে নিয়ে যাই। ওকে নিয়ে যাও। শ্রেয়াকে ধরে বাইরে নিয়ে আসলো প্রিয়। কালে একটা ক্লাসরুম দেখতেই সেখানে এনে একটা বেঞ্চিতে বসালো। ব্যাপারটা ভালো ঠেকছে না তার কাছে। শ্রেয়া কখনো অযথা কারণে কান্না করার মেয়ে না, নিশ্চয়ই খুব খারাপ কিছু ঘটেছে। এসব ভেবেই প্রশ্ন করলো, কি হয়েছে শ্রেয়া, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়, বল দোস্ত। কোনো মতে কান্না থামিয়ে আমি বলতে শুরু করলাম, ভার্সিটিতে ঢুকে দোতলায় উঠে ক্লাসে আসতে নিব, তখনই আমার সামনে এসে দাঁড়ালো কয়েকটা ছেলে এবং সাথে নিশু আপুও। কোনো কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিব, তখনই একটা ছেলে আমার ওড়না টেনে ধরলো। ভয় আটকে উঠলাম আমি। ঘৃণায় রিরি রিরি করে উঠল পুরো শরীর। দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। এটা কেমন অসভ্যতামি! আমার ওড়না টেনে ধরেছেন কেন? তুর্য, ওড়না টেনে ধরলে কি এমন তেজি হয়ে ওঠো ভেবে? আহা, কি তেজ তোমার! তুর্যর মতো পোলা কি এমনি এমনি ঘায়েল হয়েছে নাকি? তোমার রূপের জালে আমিও ফেসে যাচ্ছি। তা তুর্যের সাথে রাত কাটানো শেষ? আমার জন্য একটু সময় বের করো তো বেবি। মানুষ কি শুধু শুধু বলে নাকি তুর্য চৌধুরীর পছন্দ মানেই নেশা ধরানো? কথাগুলো বলেই হেসে উঠল ছেলেটা, সাথে বাকি সবাই। ঘৃণায় কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। কোনো মতে ওড়নাটা ছাড়িয়ে দৌড়ে চলে এলাম কোনো দিকে না তাকিয়ে। দু হাতে জাপটে ধরলো আমাকে প্রিয়। কেঁদে দিয়েছে মেয়েটা। প্রিয়কে জড়িয়ে ধরে বললাম, তুই আবার কাঁদছিস কেন? চলার পথে এমন কুকুর কতই কামড়াতে আসে। ভয় পেয়ে পালালে কুকুরগুলো আরো তাড়া করে বেশি। আমি ভয় পাইনি। মনে নেই আকাশও এমন করতো রাস্তাঘাটে? কাঁদতে কাঁদতে প্রিয় জবাব দিল, তখন তো তোর চিরকুট লেখক ছিল তোকে প্রোটেক্ট করার জন্য। উনি কি আর ফিরে আসবেন না শ্রেয়া? উনি কোথায় হারিয়ে গেলেন? উনি ফিরে আসলে তোর অগোছালো জীবনটা কত সুন্দর হতো। কেন এলেন না উনি শ্রেয়া? আমি এখনো দোয়া করি আল্লাহর কাছে, শুধু একবারের জন্য হলেও যেন আল্লাহ ওনাকে আবার ফিরিয়ে দেয় তোর জীবনে। দরজার আড়াল থেকে কথাগুলো শুনলো আয়ুষ। শ্রেয়াকে কাঁদতে দেখে পিছন পিছন এসেছিল সে। রাগে থরথর করে কাঁপছে তার সারা শরীর। মোবাইলটা কানে ধরে বলে উঠল, তো শুভ্রপরীর দিকে এক কুত্তার বাচ্চা হাত বাড়িয়েছে। তো শুভ্রপরীর চোখের জল ঝরিয়েছে। আর কিছু বলার সুযোগ হয়নি আয়ুষের। ফোনের ওপর পাশের ব্যক্তির কল কেটে দিয়েছে। আমি দেখেছি চিরকুট লেখককে প্রিয়। দৃঢ় কণ্ঠে মিনমিন করে কথাটা বললাম। আমার মুখে এমন কথা শুনে আমাকে ছেড়ে দিয়ে চোখ বড় বড় করে তাকালো প্রিয়। উল্লাসিত স্বরে বলে উঠল, সত্যি বলছিস? কে সে? কই তোর বিয়ের আগে কখনো তো তুই দেখিসনি ওনাকে? আমার জানা মতে 5 মাস আগেই গায়েব উনি, আর আগে কখনো দেখা দেয়নি তোকে। আড়ালে থেকে সব সময় তোকে প্রোটেক্ট করেছে। লোকটা কিভাবে এত স্বার্থপর হতে পারলো? একবারও আসেনি। থাক, বাদ দে সব। আমার ভাগ্যে অন্য কারো হওয়া লেখা ছিল, আবার বিধবা হওয়াও। চিরকুট লেখক কে শ্রেয়া? আর তুই কিভাবে তাকে চিনেছিস? উনি কি তোর কাছে এসেছিল? ওনাকে তুইও চিনিস, আমাদেরই ইউনিভার্সিটির টপ বয়সে দেখেছি ভার্সিটিতে, তবে জানতাম না বেয়াদব সেই ছেলেটাই আমার চিরকুট লেখক। ট্যুরে গিয়ে চিনতে পেরেছি ওনাকে। কিভাবে চিনেছি সেটা পরে বলবো এক সময়। চিরকুট লেখক হলেন তোর নামটা প্রিয়কে বলার আগেই বাহিরে কারো চিৎকার চেঁচামেচি শুনে আটকে উঠলাম আমরা। দৌড়ে বেরিয়ে এলাম ক্লাসরুম থেকে। দোতলা থেকে নিচে তাকাতে যা দেখলাম তাতে মাথাটা ঘুরে গেল আমার। ভয়ে জমে গেলাম আমি। প্রিয়র দিকে তাকিয়ে আতঙ্কিত স্বরে বললাম, এই ছেলেটাই তো সকালে আমার ওড়না টেনে ধরেছিল, বাজে কথা বলেছিল তুর্য ভাইয়াও আমাকে নিয়ে, সাথে বাকি ছেলেগুলোও নিশি আপু ছিল। মাঠের মাঝখানে ফেলে বেরহম পেটাচ্ছে ছেলেটাকে তুর্য। একটু পরপর ব্যথায় চিল্লিয়ে উঠছে ছেলেটা। আয়ুষ ভাইয়া ফুয়াদ ভাইয়া মিলে বাকিগুলোকে মারছে।
মিথি আপু নিশি আপুর হাত ধরে রেখেছে। মাথা নিচু করে থরথর করে কাঁপছেন নিশি আপু। সবাই গোল হয়ে দেখে যাচ্ছে, কিন্তু কেউ আটকাচ্ছেন না তাদের। তুর্য ভাইয়া কেন মারছেন ছেলেটাকে? এভাবে মারতে থাকলে তো ছেলেটা মরে যাবেন। তোর জন্য নয়তো শ্রেয়া? প্রিয়র কথা শুনে বুকটা ধুপ করে উঠল আমার। তুর্যর কানে সকালের কথা যায়নি তো? ছেলেটাকে মেরে ফেলবে না তো রাগের মাথায়? এতে তো ওনারই ক্ষতি হতে পারে। যেভাবেই হোক আটকাতে হবে আমার। এলোমেলো পায়ে কারো দিকে না তাকিয়ে ছুটতে লাগলাম আমি। পেছন থেকে প্রিয়ও আসতে লাগলো। মাঠের কাছে এসে ভিড় ঠেলে তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম আমি। পেছন থেকে আমাদের টেনে ধরলো মিহি ও প্রিয়। রাগে চোখে তাকালাম ওদের দিকে। কি করছিস তোরা? ছাড় আমায়, নয়তো ছেলেটাকে মেরে ফেলবেন উনি। দেখছিস না কিভাবে মারছে? ছাড় আমাকে। কিন্তু আমার কোনো কথাই শুনলো না ওরা দুজন। আটকে রাখলো আমাকে। পেট বারবার লাথি বসিয়ে দিতেই জোরে চিৎকার করে উঠল ছেলেটা। চুলগুলো এলোমেলো, হাতের কপালের রগগুলো দৃশ্যমান, রক্তচক্ষু নিয়ে এলো পাথারে মেরেই যাচ্ছে ছেলেটাকে। প্রিয় আর মিহি থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে এসে তুর্য ভাইয়ের কাছে দাঁড়ালাম আমি। জোরে চিল্লিয়ে বলে উঠলাম, কি করছেন আপনি? এভাবে মারছেন কেন ওনাকে? ছাড়ুন, মরে যাবে তো। শ্রেয়ার কথায় থেমে গেল আয়ুষ, ফুহাদ। অবাক চোখে তাকিয়ে রইল সবাই। ফিহা ফিস ফিস করে শয়তানি হাসি দিয়ে পাশের মেয়েটাকে বলল, এই বিধবা মেয়েটার অনেক সাহস। ভার্সিটিতে নতুন এসেই টক্কর নিয়েছে আমার ক্রাশ তুর্যর সাথে। আজ দেখিস তুর্যর কাছে বাধা দেওয়ার জন্য কেমন যন্ত্রণা পোহাতে হয় এই মেয়ের। এখনই দেখবি তুর্য কেমন থাপ্পড় মারে মেয়েটাকে। আমার কথায় হয়তো কর্ণপাত হয়নি তুর্য ভাইয়ার। বাকি সবাই থেমে গেলেও থেমে নেই তিনি। আগের চেয়েও জোরে লাথি মারছে ছেলেটাকে। মাটি থেকে কলার ধরে টেনে তুলে মুখ বরাবর ঘুষি বসিয়ে দিতে ছেলেটা লুটিয়ে পড়লো আবার মাটিতে। সাথে সাথে মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো রক্ত। আবারও মারতে গেলে শব্দ করে কেঁদে দিলাম আমি। একটা মানুষ এত হিংস্র কি করে হতে পারে? ওনার এই হিংস্র রূপে ভীষণ ভয় লাগছে আমার। আমার দিকে ফিরে তাকালেন তুর্য রক্তচক্ষু নিয়ে। ওনার ধারালো সেই হিংস্র চাহনিতে এক কদম পিছিয়ে গেলাম আমি। আকস্মিকভাবে আমার হাতটা ধরে নিজের একদম কাছে টেনে এনে কোমর জড়িয়ে ধরলেন তুর্য ভাইয়া ভরা মাঠে। অভিশঙ্কায় লজ্জায় চোখ দুটো বন্ধ হয়ে আসলো আমার। আবদ্ধ হয়ে পড়লাম ওনার বাহুডোরে। হৃদয়ের কম্পন ক্রমশ বেড়েই চলেছে। ওনার হৃদস্পন্দনের আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে বারবার। বুক থেকে মাথা তুলে তাকাতেই ওনার লালচে চোখ দেখে মাথা নিচু করে ফেললাম। আমার কোমর জড়িয়ে রেখে মাটিতে পড়ে থাকা অসভ্য ছেলেটার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে বলতে লাগলেন, জানোয়ারের বাচ্চা, তোর সাহস কি করে হলো এই মেয়েটার দিকে হাত বাড়ানোর? তুই জানিস কে এই মেয়ে? তুর্য চৌধুরীর জীবনে এই মেয়েটা। তুর্য চৌধুরীর হৃৎপিণ্ডে জুড়ে বসবাস করে মেয়েটা। আর তুই তুর্য চৌধুরীর হৃৎপিণ্ডে আঘাত করার সাহস দেখিয়েছিস। ওর সাথে রাত কাটাবি, তাই না? অনেক শখ জেগেছে তোর। তোর এই শখ পূরণ করার আর কোনো রাস্তাই আমি খোলা রাখবো না। আজ তোর জীবনে পৌষ মাস ডেকে আনবো। আড়ালে থেকেও যার ধারে কাছে কখনো কাউকে ঘেঁষার অধিকার দেইনি, আর তুই সরাসরি হাত বাড়িয়েছিস ওর দিকে। রাত কাটানোর শখ সারা জীবনের জন্য ঘুচিয়ে দিব আজ। কথাটা বলে শরীরের সবটুকু শক্তি দিয়ে ছেলেটার মেইন পয়েন্টে বারবার লাথি বসিয়ে দিল তুর্য। ছেলেটার আর্তনাদে কানে হাত দিয়ে ভয়ার্ত চোখে চেয়ে রইল সবাই। কারো সাহস হচ্ছে না আটকানোর। আয়ুষের পক্ষেও সম্ভব না এই মুহূর্তে তুর্যকে বাধা দেওয়ার। তুর্যর রাগ সম্পর্কে সবাই অবগত। আঘাত যখন তার হৃদয়ে হেনেছে তখন রক্ষী নেই। ফিহা ও তার বান্ধবীরা সহ ভয় থরথর করে কাঁপছে। এ কি দেখছে তারা? তুর্যর লাইফে এই বিধবা মেয়েটা। একের পর এক লাথি দিয়েই যাচ্ছে তুর্য। ছেলেটা চিৎকারে আর্তনাদ কানে এসে আঘাত করছে খুব ভয়ঙ্কর ভাবে। কান চেপে ধরে দাঁড়িয়ে রইল আমি। আমাকে ছেড়ে দিয়ে ছেলেটাকে লাথি দিতে গিয়ে বলে উঠলেন, শি ইজ মাই লেডি, শি ইজ অনলি মাইন, আই ডোন্ট স্পেয়ার ইউ। আজ মেরেই ফেলবো তোকে। রাত কাটাবি শালা, কাটা এখন। বলে পাশে থাকা হকি স্টিক দিয়ে বেশ জোরে বাড়ি দিলেন তিনি। জ্ঞান হারালো ছেলেটা। হকি স্টিকটা ফেলে সবার দিকে চোখ রাঙিয়ে বললেন, যে আমার শুভ্রপরীর দিকে হাত বাড়াবে তার হাত কেটে ফেলবো আমি। যে ব্যক্তি সাহস করবে আমার শুভ্রপরীকে কলঙ্ক করার, তার ঠিক এমন অবস্থা করব আমি। মাইন্ড ইট। আমার শুভ্রপরী শব্দটা আজ চিরকুটে নয়, বাস্তবে আমার কানে মধুর ধ্বনির মতো বাজছে।
বুকের দুরু দুরু কম্পনটা প্রচণ্ড বেগে বাড়ছে। হাজারো ভালো লাগা মনের মাঝে এসে ভিড় জমাচ্ছে। এক মুহূর্তের জন্য ভুলেই গেলাম সবকিছু। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওনার বুকের মাঝে। কান্নার বেগ বেড়ে গেল দ্বিগুণ। শক্ত করে নিজের সাথে আমায় জড়িয়ে নিলেন তুর্য। হাতের বাঁধন এতই শক্ত যে ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাব আমি। পরম যত্নে আগলে নিলেন আমায়। ওনার সাড়া পেয়ে কাঁদতে লাগলাম বুকে মাথা রেখে। হতবম্ব হয়ে পড়ল মাঠে উপস্থিত থাকা মানুষগুলো। এ কোন তুর্য চৌধুরী? যেই ছেলের জন্য হাজারো মেয়ে পাগল, অথচ কখনো কাউকেও ঘেঁষতে দেয়নি, সে কিনা সাধারণ বিধবা একটা মেয়ের জন্য এত পাগল, এত মরিয়া হয়ে উঠেছে। প্রিয় যা বোঝার বুঝে গেছে। ভালো লাগলেও ভীষণ অভিমান জমা হয়েছে তার মাঝে। কেন আসেনি তুর্য শ্রেয়ার বিয়ে আটকাতে? তুর্যর বুকে শ্রেয়াকে কাঁদতে দেখে প্রিয়রও চোখে পানি চলে এলো। এই অশ্রু বান্ধবীকে মন খুলে প্রিয় মানুষের বুকে কান্না করতে দেখে ভালো লাগার অশ্রু। প্রিয় ভালো করে জানে নিজের বছর ধরে লুকিয়ে রাখা অনুরাগের কাছে হেরে গেছে শ্রেয়া। পারেনি নিজেকে লুকিয়ে রাখতে, আর না পেরেছে আবেগকে কন্ট্রোল করতে। যখন শান্ত হয়ে আসবে তখন হয়তো আবারও ডুবে যাবে নিজের সেই কালো অতীতে। ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে প্রিয়র। মিনমিন করে বলে উঠল, তুই আবেগেই ডুবে থাক শ্রেয়া। সুন্দর একটা জীবন হোক তোর চিরকুট লেখকের সাথে, এটাই আমার প্রত্যাশা। বুক থেকে মাথা তুলে চারদিকে তাকিয়ে লজ্জায় সরে যেতে নিলে তুর্য আরো কাছে টেনে নিলেন আমায়। কপালে কপাল ঠেকিয়ে বললেন, আমার শুভ্রপরী, সরে যাওয়ার আর কোনো রাস্তা নেই শুভ্রপরী। তোমার সাথে তোমার চিরকুট লেখকের হাজারো হিসাব নিকাশ এখনো বাকি। আমার শান্ত মনে অশান্তির ঝড় তোলার প্রতিশোধ নেওয়া বাকি। আমায় নিঃশ্বাস করে দেওয়ার শাস্তি ভোগ করা এখনো বাকি। আমায় ছেড়ে অন্য কারো হওয়ার জন্য তিলে তিলে। আর কিছু বলার আগেই পেছন থেকে তুর্যর কলার টেনে ধরলো কেউ। মাথা তুলে পুলিশকে দেখেই আতঙ্ক বিরাজ করতে লাগলো আমার মনে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। অগ্নিসিক্ত চোখ নিয়ে পেছন থেকে কলার টেনে ধরা মানুষটাকে সামনে এনে ছুঁড়ে ফেললো তুর্য। সাথে সাথেই বাকি সবাই পুলিশ এসে এলো পাথারে আঘাত করতে লাগলো তুর্যকে। পেছন থেকে মাথায় আঘাত করতেই ছিটকে পড়ল তুর্য। আয়ুষ ভাইয়া, ফুয়াদ, তিহান ভাইয়াকেও ধরে রাখলো পুলিশ। ওনাদের চিল্লানোতে পুলিশ ওনাদেরকেও আঘাত করছেন। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। তাড়াতাড়ি করে তুর্যকে ধরতেই একটা পুলিশ আমায় সরাতে নাক বরাবর ঘুষি মেরে দিলেন তুর্য। কিছুটা শক্তি জুগিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে পেছনে লুকালেন তিনি। তার বাচ্চা, আমাকে নিয়ে যাবি নিয়ে যা, কিন্তু ভুলেও আমার শুভ্রপরীর গায়ে স্পর্শ করার চেষ্টা করবি না। লাশ বানিয়ে এখানেই পুঁতে দিব। কথাটা বলেই পুলিশের গাড়িতে উঠে বসলেন উনি। ছুটে গেলাম ওনার কাছে। কোথায় যাচ্ছেন আপনি তুর্য? কি দরকার ছিল ওই ছেলেটাকে মারার? প্লিজ যাবেন না আপনি। কান্না মিশ্রিত কণ্ঠে পুলিশের কাছে গিয়ে বললাম, ছেড়ে দিন ওনাকে প্লিজ। সব আমার জন্য হয়েছে, ওনার সাথে আমাকেও নিয়ে চলুন প্লিজ। আল্লাহর দোহাই লাগে ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। মুচকি হাসলেন তুর্য। শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, আমার শুভ্রপরী কারোর সামনে নত হলে আমি মরে যাব। একদম নত হবে না শুভ্রময়ী। সম্মানের সাথে ফিরবে তোমার চিরকুট লেখক। গাড়ি চোখের আড়াল হতে হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। কেঁদে উঠলাম চিৎকার করে। প্রিয় এসে জড়িয়ে ধরতেই বলে উঠলাম, আমি অপয়া প্রিয়, দেখ না আমার জন্য উনি কত কষ্ট পাচ্ছেন। এই জন্য জেনেও দূরে দূরে থাকতাম। উনি খুব কষ্ট পাচ্ছে প্রিয়। ওনার মুচকি হাসি আমার হৃদয়ে রক্তক্ষরণ করছে। আমায় প্রিয় ওনার কাছে নিয়ে চল, দয়া করে নিয়ে চল প্রিয়। কারাগারে বন্দি রেখেছে তুর্য, আয়ুষ, তিহান, ফুয়াদকে। শয়তানি হাসি হাসলো অফিসারটা। কি তুর্য চৌধুরী, আর কত কি ভেবেছেন সবাইকে মেরে রেহাই পেয়ে যাবেন? মনে আছে মাসখানিক আগে আমার ভাইকে মেরেছিলি তুই? কারণ কি? তোর ওই লাইলি রক্ষিতা মাইয়ার দিকে আকাশ হাত বাড়াইছিল বলে? আরে আমার ভাইটা তো ভুল কইরা ফেলছে। তোর লাইলিরে উত্তক্ত না কইরা সবার সামনে রেপ করা উচিত ছিল। মাইয়া খান খাসামাল বিধবা হইয়া রূপ দোয়ারও বাইরে গেছে। আমারই তো। কথাটা শেষ করতে দিল না তুর্য। হাত বাড়িয়ে চেপে ধরলো অফিসারের গলা। দেওয়ালের সাথে মিশিয়ে আরো শক্ত করে চেপে ধরে বলল, তোর সর্বনাশ ডেকে এনেছিস তুই। শুভ্রপরীর জন্য যেমন জীবন দিতে পারবো তেমন নিতেও পারবো। তোর মতো এক নরপশুকে বাঁচতে দিব না আমি।
তোর ভাইয়ের মতো তোকেও আজ আইসিইউতে পাঠাবো আমি। আর কিছু হলেই অফিসারের দমটা বের হয়ে যাবে। বাহির থেকে লক আপে ঢুকলো কয়েকজন পুলিশ। আয়ুষ, তিহান সবাই মিলে ছাড়িয়ে আনলো তুর্যকে। ছাড়া পেতেই অফিসার মোটা লাঠি দিয়ে তীব্র আঘাত করতে লাগলো তুর্যর শরীরে। আমি এসে এসব দেখেই চিৎকার করে উঠলাম, আঘাত করবেন না, একটু নরম হন, দয়া করে মারবেন না ওনাকে। বলতে বলতে ফ্লোরে লুটিয়ে পড়লাম আমি। প্রিয় এসে সামনে নিল আমায়। একজন মহিলা পুলিশ আমায় আঘাত করতে নিলে গর্জে উঠলেন তুর্য। ওকে আঘাত করলে আজ আপনার ভাত উঠে যাবে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে বাধ্য হবেন আপনি। ধ্বংস করে দিব একদম আমি। ভয়ে ঢোক গিলল মহিলাটা। তুর্য চৌধুরীকে ভালো করেই চেনে সে। রাজনীতিবিদ তোহার সাহেবের ছোট ভাই সে। একজন ফোন নিয়ে দৌড়ে আসলেন অফিসারের কাছে। হ্যালো বলতেই মুখ থেকে শয়তানি হাসিটা গায়েব হয়ে গেল তার। একজন কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, স্যারকে ছেড়ে দাও, ওনার বন্ধুদেরকেও। বাঁকা হাসলো তুর্য। শরীর ঝাড়া দিয়ে বেরিয়ে এলো লক আপ থেকে। পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বলল, চোখ দুটো সামলে রাখিস, খুব শীঘ্রই হয়তো হারাতে যাচ্ছিস। কপালে ঘাম মুছে নিল অফিসার। কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। হাঁটু মুড়ে আমার কাছে বসলেন তুর্য। ঠোঁটের কোণে রক্ত জমে আছে তার। মুচকি হেসে আমার কপালের চুলগুলো কানের পেছনে গুজে দিলেন উনি। ওড়না দিয়ে ঘুমটা টেনে দিলেন আমার মাথায়। মুগ্ধময় হাসি বজায় রেখে বললেন, ঘুমটাতে এক অন্যরকম সৌন্দর্য ভর করে আমার হৃদয়স্পর্শীর মুখশ্রীতে। অম্লান এক রূপ তার, যাতে ঘায়েল হয়েছে আমি বহুবার। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম ওনার দিকে। কখন যে শূন্যে ভাসতে লাগলাম তারও কোনো হুঁশ নেই আমার। আমি তো বিভোর হচ্ছি ওনার ঠোঁটের কোণের প্রসারিত সেই মুচকি হাসিটায়। কেঁদে একাকার প্রিয় আয়ুষের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? একদম। তুর্য থাকতে আমাদের আঘাত করার সাহস কারণেই। তুমি আমার সাথে চলো, তুর্য হয়তো তার শুভ্র পরীকে নিয়ে যাবে। হুম। বাসার সামনে দাঁড়িয়ে আছে তুর্যের গাড়ি। ওনার বাড়ি থেকে হয়তো ড্রাইভার নিয়ে এসেছিলেন গাড়িটা। রাস্তায় কোনো কথা হয়নি দুজনের। নীরবতা ছেয়েছিল শুধুমাত্র। গাড়ি এসে আমার বাসার সামনে থামতেই অবাক হলাম আমি। দরজা খুলে বেরিয়ে পড়লাম গাড়ি থেকে। পা বাড়াতেই তুর্যর ডাকে থেমে গেলাম। শুভ্রপরি, হৃদয়ে শীতল স্রোত বয়ে গেল তৎক্ষণাৎ। কাপা কাপা কণ্ঠে জবাব দিলাম, হুম। কাল তোমার সাথে জরুরি কথা আছে আমার। ক্লাস শুরু হওয়ার একটু আগে পৌঁছাবে ভার্সিটিতে। কোনো টিউশন করানোর প্রয়োজন নেই তোমার। সারা রাত কল্পনা জল্পনা করেও কথাগুলো বারবার গলায় আটকে যাচ্ছে। জানি কষ্ট হবে খুব বেশি। চোখ বন্ধ করে কঠোর গলায় বলে উঠলাম, আমার আপনার সাথে কোনো কথা নেই। কেন এসেছেন আপনি? আপনার প্রয়োজন আমার সেই কবেই ফুরিয়ে গেছে। আপনাকে আর চাই না আমি। লজ্জা করে না আপনার আমাকে স্পর্শ করতে? নিজের লিমিটে থাকবেন। আপনাকে আমি কোনোদিনও চাইনি। সব আমার আবেগ ছিল। বিয়ের পর থেকে আমার স্বামী আমার সব। আমি আমার স্বামীকেই ভালোবাসি। শেষ লাইনটা বলতে গিয়ে কলিজা ছিঁড়ে যাচ্ছিল আমার। ওনার দিকে এক পলকও না তাকিয়ে পালিয়ে এলাম সেখান থেকে। রুমে ঢুকে ভেঙে পড়লাম কান্নায়। সমাজ ঠিকই বলে, অপয়া আমি, বিধবার সুখের আশা করা ভুল। তোমার চক্ষুতে ধরা দেওয়ার সময় এখনো হয়নি শুভ্রময়ী কন্যা। জানি আমাকে দেখার আকাঙ্ক্ষা তোমার আকাশ সমান, কিন্তু এত জলদি যে আমি বন্দী হতে চাই না তোমার আখিদয়ে। আমি তোমার প্রেমে মত্ত হতে চাই, ঠিক এমনভাবেই যেন না ছুঁয়ে ও আগলে রাখতে পারি তোমার হৃদয়ের গহীনতায়। ছিলে তো 8 মাস না দেখে আমায়, তবে এত বিচলিত হচ্ছ কেন এখন? ঠিক সময় আমি ধরা দিব তোমার সামনে, হাত বাড়িয়ে জড়িয়ে নিব আমার এই শূন্য বুকে। ততক্ষণ পর্যন্ত আমি তোমার মানে চিরকুট লেখক হয়ে বিচরণ করতে চাই প্রতিটি মুহূর্ত জুড়ে। চিরকুটটা পরে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যতই দূরত্ব থাকুক, অতীতের এই স্মৃতিগুলো ভীষণ প্রিয় আমার। চিরকুটগুলো পড়লে শত কষ্টের মাঝেও শান্তি খুঁজে পাই আমি। রাতের আধারে মোমবাতির হালকা আলোয় চিরকুটের লেখাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আমি। আজ কত বড় মিথ্যাটা বললাম আমি। যার জন্য অপেক্ষার প্রহর গুনেছি, তাকেই আজ ফিরিয়ে দিয়েছি কষ্ট দিয়ে। অতীত। সাদা শুভ্র ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। লজ্জায় ঘিরে ধরছে আমায় চারদিক থেকে। নিশ্চয়ই মানুষটা আজও আসবেন। আড়াল থেকে আমায় দেখে রঙিন এক চিরকুট দারোয়ান চাচার হাতে ধরিয়ে দিয়ে যাবেন। আচ্ছা, আজ চিরকুটে কি লিখবেন উনি?
আমায় ঘুমটাতে কেমন লাগছে সেটা জানাবেন? অচেনা সেই মানুষটার জন্য মনের মাঝে তীব্রভাবে বেড়ে ওঠা অনুভূতিগুলো কিভাবে লুকিয়ে রাখবো আমি? ধীরে ধীরে হাঁটতে লাগলাম, আর চোখে চারদিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে ঢুকে পড়লাম কলেজে। ক্লাসে ঢুকতেই প্রিয় দুষ্টু হেসে বলে উঠল, বাহ, শুভ্রপরীকে তো নজর কাড়া সুন্দরী লাগছে। মন চাইছে একদম লুকিয়ে ফেলি শুভ্রপরীটাকে। শুভ্রপরীর চিরকুট লেখক কি তার শুভ্রপরীকে দেখেছে? যদি দেখে থাকে তাহলে হয়তো বেচারা হার্ট অ্যাটাক করেছে। তার শুভ্রপরী যে এখন ছেলেদের হৃৎপিণ্ডে ছুরি বসানোর রূপ ধারণ করেছে। হুশ প্রিয়, কেউ দেখলে সবার মাথা কাটা যাবে আমার। এত সুন্দর লাগছে না আমাকে, নিজেকে তো বিধবা বিধবা লাগছে সাদা রঙে। হাস্যকর মুখটা মলিন হয়ে এলো প্রিয়র। রাগ দেখিয়ে বলে উঠল, এসব কেমন কথা শ্রেয়া? সাদা পড়লেই কি মানুষকে বিধবা লাগে নাকি? এসব অলক্ষণে কথা কিভাবে বলিস তুই? তোর মতো একটা বুঝের মেয়ে মুখে এটা বেমানান। খুবই মজার ছলেও কখনো এমন কিছু বলবি না। ও কি প্রিয় বেবি, আমি তো মজাই করছিলাম। শুভ্রতাই আমায় এত সুন্দর লাগে বল? আমার কাছে নিজেকে 80 বছরের বুড়ি মনে হচ্ছে। বলেই হেসে দিলাম আমি। প্রিয় ফিক করে হেসে দিল আমার সাথে। স্যার আসতেই ক্লাসে মনোযোগ দিলাম দুজন। কলেজ ছুটি শেষে মনে একরাশ লজ্জা নিয়ে দারোয়ান চাচার সামনে দাঁড়াতেই তিনি বললেন, আজ চিরকুট আহে নাই, সাহেব রেও দেখি নাই আজ। চাচার কথা শুনে মনটা হু হু করে কেঁদে উঠলো আমার। তার মানে কি আজ উনি আসছেননি? নাকি আমায় ঘোমটায় ভালো লাগছিল না বলে কোনো চিরকুট লেখেননি? এক ফালি কষ্ট এসে ভর করলো আমার ছোট্ট মনে। নীরবতা বজায় রেখে চলে এলাম বাসায়। একটুও শান্তি লাগছে না। কেন আজ চিরকুট দেননি উনি? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। সারা রাত এক হয়নি দু চোখের পাতা। মনের মধ্যে সবকিছু কেমন শূন্য শূন্য লাগছে। ফজরের নামাজ পড়ে বের হয়ে এলাম রুম থেকে। তুমুল বেগে বর্ষণ হয়েছে সারা রাত ধরে। বর্ষণ হয়েছে আমার মনের মাঝেও। হিম বাতাস বয়ে যাচ্ছে চারদিকে। 4 রুম বিশিষ্ট ছোট্ট একটা বাড়ি আমাদের। এই ছোট্ট বাড়িটাকেই আম্মু সাজিয়েছিল তার মনের মতো। কিন্তু ক্যান্সার নামক ব্যাধি কেড়ে নিয়েছিল আমার মায়ের জীবনটা, সেই সাথে আমার জীবনের সুখ। বৃষ্টি হয়েছে বিধায় ফুল গাছগুলোতে আজ আর পানি দেওয়ার প্রয়োজন নেই। কয়েকটা মাত্র ফুলের চারা। বাগান করতে ভালোবাসলেও সাধ্য নেই আমার। কিছু টাকা জমিয়ে মায়ের কাছ থেকে লুকিয়ে এই ফুলের চারাগুলো কিনেছি আমি। জানতে পেরে খুব মেরেছিলেন আমায়। পুরো দিন জ্বরে ভুগেছি আমি, কিন্তু এক নলা ভাত মুখে তুলে দেওয়ার মতো কেউই ছিল না। ফুল গাছগুলোর দিকে তাকিয়ে একটা সুদীর্ঘশ্বাস ছাড়লাম। মনটা কেমন অশান্ত হয়ে আছে। সারা রাত ঘুমাইনি, অথচ ঘুমের ছিটে ফোটাও নেই দু চোখে। নিদ্রা যে আজ আমায় কোনোভাবেই ধরা দিবে না তা বুঝে গেছি। আমি যে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছি, যা আমার মনে বিস্তার করে চলেছে গভীরভাবে। অচেনা লোকটার প্রতি আমার ভয়াবহ প্রলয়ে আবদ্ধ হয়েছি। ভালোবেসে ফেলেছি তাকে, অথচ আমায় প্রণয়ে ফেলে অবলীলায় গায়েব হয়ে গিয়েছেন তিনি। 3 দিন ধরে কোনো চিরকুট আসেনি আমার নামে। হতাশ হয়েই ফিরতে হয় প্রতিটা দিন। ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকেও দেখা পাই না মানুষটা, আর দেখলেও তাকে চেনার উপায় নেই আমার। হঠাৎ করেই হারিয়ে গেলেন মানুষটা, সাথে হারিয়ে গেল তার চিরকুটে নিবদ্ধ ভালোবাসাটা। আচ্ছা, উনি কি আর কখনো আমার ভালোবাসার নিবেদন করবেন না ওনার চিরকুটের মধুময় বাক্যে? ভেবেই গেটের কাছে আসতেই এক প্রকার দৌড়ে এসে আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিলেন দারোয়ান চাচা। খুশিতে আত্মহারা হয়ে পড়লাম আমি। কোনো দিকে না তাকিয়ে ছুটে এলাম স্কুলের পিছন দিকটায়। দেওয়ালে হেলান দিয়ে চোখ বুজে রইলাম কিছু সময়। ভীষণ ব্যস্ত ছিলাম শুভ্রপরী, এতদিন আসার একটু সুযোগ হয়নি। তবে সেদিন তোমার শুভ্রতায় ঘেরা স্নিগ্ধময় চেহারা দেখেছিলাম আমি। পুরো আধা ঘন্টা বুকের বাঁ পাশে হাত দিয়ে তোমার পানে চেয়েছিলাম বিভোর হয়ে। যখন তুমি আর চোখে তাকিয়ে আমাকে খুঁজতে ব্যস্ত ছিলে, তখন আমি মগ্ন ছিলাম তোমাতেই। চিরকুটে ঠোঁটের ছোঁয়া দিয়ে বেগে পড়ে নিলাম আমি। ছোট্ট মনটা ভরে উঠল আনন্দতায়। ভালোবাসায় এসে প্রবলভাবে কড়া নাড়তে লাগলো মনের দুয়ারে। কেটে গেছে পুরো 12 মাস। কয়জন পারে এই যুগে এসে না দেখেই চিরকুটের আদান প্রদানে গভীর এক ভালোবাসার স্রোতে ভেসে যেতে? আমি পেরেছি। না দেখেও এক অচেনা চিরকুট লেখককে জায়গা দিয়েছি হৃদয়ের গহীনে।
আমি জানি উনি কখনোই আমায় ঠকাবেন না। চিরকুটে লেখা তার প্রত্যেকটা বাক্য সত্য এবং তা আমার নামেই উৎসর্গ। এই 1 বছরে আমিও অনেক চিরকুট লিখেছি ওনার জন্য। 8 মাসের মাথায় দেখার আবদার করেছি চিরকুটের মাধ্যমে, কিন্তু ধরা দিতে রাজি নয় সে। বলেছেন ঠিক এক সময় এসে দাঁড়াবেন আমার আঙ্গিনায়। আজ চারপাশটা নতুন নতুন লাগছে আমার কাছে। শীতল বাতাস এসে বারবার দোলা দিয়ে যাচ্ছে সারা দেহে। মানুষটাকে এখনো বলা হয়নি আমার মনের কথা, প্রকাশ করা হয়নি জমিয়ে রাখা ভালোবাসা। আজও ব্যতিক্রম হয়নি নিয়মের। চিরকুট নিয়ে পা বাড়ালাম ক্লাসের দিকে। প্রিয় এসে পাশে বসলো। দোস্ত, আজ কিন্তু তোদের চিরকুট প্রেম বার্ষিকী। আজ চিরকুটে কি লেখা আছে আমাকে পড়ে শোনাতেই হবে, নইলে কিন্তু তোর পিছু ছাড়ছি না আমি। কি বলে এই মেয়ে? আমি তো লজ্জায় মরে যাব। এই মেয়েকে চিরকুট পড়ে শোনালি? তুই নিজে পড়ে নে। চিরকুটটা ওর হাতে দিয়ে বললাম, না না, আমার শরম লাগে। পরের জিনিসে আমি হাত বাড়াই না বাবু। আহারে সাধু মাইয়া একখান। চিরকুটের ভাঁজ খুলতেই মনটা একদম জুড়িয়ে গেল আমার। 12টা মাস 365 দিন, 365 দিন ধরে আমার মাঝে বিচরণ করছো তুমি। নিজেকে পাগল পাগল মনে হয় আমার কাছে। তোমায় এক নজর না দেখলে না পারি পড়ায় মন বসাতে, না পারি স্বস্তির নিঃশ্বাস ফেলতে। তোমার জন্য দিনকে দিন ব্যাকুল হয়ে উঠছে আমার বেহায়া মনটা। যদি একবার দেখা দেয় তবে নিজেকে ধরে রাখার দায় হয়ে পড়বে আমার কাছে। কিন্তু আমি যে এখন একটু ছুঁয়ে দেখতে চাই না তোমাকে। তোমার ফাইনাল এক্সাম শেষ হলেই অবসান ঘটবে আমাদের চিরকুট প্রেমের। শুভ্রতায় মুড়িয়ে নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে বুকের পাঁজরে বন্দি করব তোমায়। ভালোবাসি শুভ্রপরি। ভালোবাসি শব্দটা শুনে দুরু দুরু বুকটা ধুক করে উঠল খুব জোরে। প্রথমবার পুরো 1 বছর পর উনি ভালোবাসি বলেছেন আমায়। মনে হচ্ছে এই মুহূর্তেই জ্ঞান হারাবো আমি। ফোনের শব্দে সম্মতি ফিরে এলো আমার। এত রাতে কার ফোন হতে পারে? ঘড়ির কাঁটায় একটা ছুঁই ছুঁই। স্মৃতির পাতায় এতই মগ্ন ছিলাম যে সময়েরও খেয়াল নেই। কলটা ধরার আগেই কেটে গেল। স্ক্রিনে তাকাতেই পরিচিত নাম্বারটা দেখে কলিজা মোচড় দিয়ে উঠলো আমার। ওনার নাম্বার আমি জানলেও উনি কিভাবে পেলেন আমার নাম্বার? আগে তো মোবাইল ছিল না আমার। ফোনটা শাশুড়ি মা কিনে দিয়েছে বিয়ের পর। হয়তো প্রিয় বা অন্য কারো কাছ থেকে নিয়েছেন। দ্বিতীয়বার কল বাজতেই তাড়াতাড়ি করে রিসিভ করে নিলাম আমি। কানে দিতেই বুকের বা পাশটা কম্পিত হতে লাগলো প্রচণ্ড গতিতে। নেশাগ্রস্ত কণ্ঠ ওনার। আচ্ছা, উনি কি ড্রিঙ্ক করেছেন? শুভ্রপরি, জি। আমি তোমায় ভীষণ ভালোবাসি শ্রেয়সী। দেখে যাও না তোমার সকালের কথাগুলো কেমন রক্ত ঝরাচ্ছে আমার বুকে। আমি জানি তুমি আমায় ভালোবাসো, খুব ভালোবাসো। ভালো না বাসলেও বাসতে হবে। তুমি তো প্রথম থেকেই আমার ছিলে, তাই না? এই শুভ্রময়ী কন্যা, কথা বলবি না? বল, তুই সবসময় আমারই ছিলি, তাই না? তাহলে তুই কেন আবাসের হলি? কেন আমার অধিকার তুই অন্য কাউকে দিলি? কিভাবে হতে পারলি তুই এত বড় বেঈমান? তার জন্যই বুঝি এত কষ্ট করে আগলে রেখেছিলাম তোকে। ধোকা দিলি আমাকে। ভালোই যদি না বাসিস তবে তোর পায়ে কেন আমার দেওয়া পায়েলটা? সময় আমার পক্ষে ছিল না, নয়তো তোকে মেরে ফেলতাম। তবুও অন্য কারো হতে দিতাম না। এখন তুই শুধু আমার শুভ্রপরি, শুধু তোর জোর। আমি তোকে ছুঁয়ে দেখব, কিস করব, ভালোবাসবো, বুকের মাঝে মিশিয়ে রাখবো। শেষ বাক্যটা শুনে কান গরম হয়ে এলো আমার। ওনার নেশাগ্রস্ত কণ্ঠ নেশা ধরিয়ে দিচ্ছে আমার মাঝেও। সেই সাথে বুকের মাঝখানটায় এসে বিচ্ছে ওনার বলা বেঈমান শব্দটা। বেঈমানি তো আমি করিনি, উনি তো আসেননি সেদিন। কিছু বলতে নেব তার আগেই কেউ বলে উঠল, হ্যালো জেরি, আমি আয়ুষ। তুই যে প্রথম ড্রিঙ্কস করেছে তো, তাই একটু আবল তাবল বকছে। প্লিজ কিছু মনে করবে না তুমি। যে ছেলেটা নিজের 25 বছরের জীবনে কখনো মদ ছুঁয়েও দেখেনি, সে আজ 1 ঘন্টা ধরে গিলেই যাচ্ছে। আমি জানি না কি কারণে তুর্য আজ এমন করছে, তবে এতটুকুই বলবো, আমি তোমায় না পেয়ে নিঃশ্বাস নিতে পারলেও তুর্য 1 মুহূর্ত বাঁচবে না তোমাকে ছাড়া। আয়ুষ ভাইয়ের কথার কি জবাব দিব জানা নেই আমার। মৃদু কণ্ঠে বললাম, আপনি প্লিজ ওনার খেয়াল রাখবেন। বলেই কল কেটে দিয়ে শুয়ে পড়লাম বালিশে মুখ গুজে। আবারও 1 রাত কেটে যাবে নিদ্রাহীন কান্নায়। আজ ভার্সিটি যাব না। সকালে 2টো টিউশনি শেষ করে সোজা বাসায় ফিরবো। শুধু আজ না, কয়েকদিনই যাব না ভার্সিটিতে। প্রিয়র থেকে নোটস এনে পড়া কমপ্লিট করে ফেলবো। যেভাবে হোক নিজেকে তুর্য ভাইয়ের কাছ থেকে দূরে রাখতে হবে। 2টো টিউশনি করে বের হতে হতে প্রায় 9টা বেজে গেল। যাক, সমস্যা নেই, আজ তো সারাদিন আমি একদম ফ্রি।
আর সন্ধ্যার দিকে তিতিশাকে পড়াতে যাব। বাসার কাছে আসতেই আমার চোখ চরক গাছ। রাতের বেলায় মাতলামো করে এই লোক সকাল সকাল আমার বাসার সামনে কি করছেন? আমি ভুল দেখছি না তো? যার হাত থেকে বাঁচার জন্য ভার্সিটি যাব না সিদ্ধান্ত নিলাম, সেই হাজির আমার সামনে। সাদা টি শার্ট, কালো জ্যাকেট পরে হিরো সেজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তুর্য সাহেব। চাচার ভাষায় যাকে বলে, আহা কি সুন্দর একখান পোলা, দেহার লাহান। তাড়াতাড়ি করে পাশের হিজল গাছটার পেছনে নিজেকে আড়াল করে নিলাম আমি। কাল কথাগুলো বলে যেভাবে পালিয়ে গেছি, নাগাল পেলে আজ হয়তো কঠোর শাস্তি দিবেন। যা ভয়ঙ্কর মানুষ উনি। এসব ভাবতে ভাবতে সামনে তাকিয়ে অবাক আমি। কোথায় পেলেন উনি? আর একটু এগিয়ে দেখতে যাব, তখনই কেউ আচমকা কোলে তুলে নিল আমাকে। হয় চিৎকার দিতে নিলে আমার দিকে ঝুঁকে ঠোঁটে আলতো কামড় বসিয়ে দিলেন তুর্য ভাইয়া। ঠোঁটে হাত দিয়ে হতবাক হয়ে রইলাম আমি। গালে অথরের ছোঁয়া দিয়ে সরে গেলেন তুর্য। চারদিকে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই রাস্তায়। কাপা কাপা হস্তে ওনার জ্যাকেটের অংশ খামচে ধরলাম খুব শক্ত করে। একটু উপরে তুলে নিচের সাথে আমায় মিশিয়ে নিলেন আরো গভীরভাবে। গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল তুর্য ভাইয়া। মুখে তার ভয়ঙ্কর এক মুচকি হাসি, যা ঘায়েল করছে আমাকে তীব্রভাবে। আসক্ত হয়ে পড়ছি আমি দিনকে দিন ওনার প্রতি। আমার এই আসক্তি যে খুবই ক্ষতিকর তুর্যর জন্য। গাড়ি স্টার্ট দিতেই কিছুটা স্বাভাবিক হয়ে প্রশ্ন করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কাজী অফিসে। সামনের দিকে তাকিয়ে ভাবলেশীনভাবে জবাব দিলেন তুর্য। ওনার জবাবে উদ্বিগ্ন হয়ে পড়লাম আমি। কি বলছেন উনি? অজানা ভয় এসে হানা দিল মনের মধ্যে। কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, কাজী অফিসে কেন যাব? আমার দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে মুখ রেখে গম্ভীর স্বরে বললেন, কাজী অফিসে মানুষ কেন যায়? অবশ্যই বিয়ে করতে যায়, তাই না? সো আমরাও এই জন্যই যাচ্ছি শুভ্রপরি। ভাবলাম আর কত দূরে থাকবো তোমার থেকে, কাছে আনার ব্যবস্থাই করি এবার। তুর্য ভাইয়ের কথায় চমকে উঠলাম আমি। সারা শরীর জমে গেল আমার। বহু কষ্টে মিনমিনিয়ে বলে উঠলাম, বিয়ে মানে? মুহূর্তেই গাড়ি জোরে ব্রেক কষল তুর্য ভাইয়া। রাস্তায় কারো উপস্থিতি নেই। দূরে একটা মাঠ দেখা যাচ্ছে। চারদিকে কেমন শুনশান নীরবতা। পাশ দিয়ে এক দুটো গাড়ির আনাগোনা। এত নীরবতা কেন? তুর্য ভাইয়ের দিকে ফিরতেই দেখলাম উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার এমন করে তাকানো ভীষণ অস্বস্তিতে ফেলছে আমায়। গলা শুকিয়ে গেছে। ঢোক গিলে বললাম, কি হয়েছে? এইভাবে তাকিয়ে আছেন কেন? আগের মতো দৃষ্টি বজায় রেখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি যে একটা প্রশ্ন করেছি তাতে কোনো প্রকার রেসপন্স নেই তুর্যর। আমার দিকে ঝুঁকতেই ভয়ে সরে যেতে নিলে কোমরে দু হাত রেখে আমাকে নিজের একদম কাছে টেনে নিলেন উনি। কোমরে ওনার শক্ত হাতের স্পর্শ পেতেই শরীর শিউরে উঠছে বারবার। হার্টবিট বেড়ে যাচ্ছে ক্রমাগত। আমার দিকে তাকিয়ে আছেন মোহময় দৃষ্টিতে। এই মোহতে যে পড়তে চাই না আমি। একটু নড়তেই কোমরে খামচে ধরলেন উনি। সাথে সাথে মৃদু আওয়াজে ব্যথাতুর শব্দ করে উঠলাম আমি। আহ! লাল আভা ছেয়ে আছে ওনার সারা মুখে। আচ্ছা, উনি কি রাগ করেছেন? কই, আমি তো রাগের মাথায় কোনো কথাই বলিনি। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। এটা কি রাগের প্রভাব নাকি অন্য কিছু? বাঁকা হাসলো তুর্য। তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, বিয়ে মানে কি জানো না? লাইক সিরিয়াসলি? বিয়ে নামক বন্ধনে 4টা মাস আবদ্ধ থেকেও জানো না বিয়ের মানে? কথাটা হৃৎপিণ্ডে এসে বিঁধল সাথে সাথে। আসলে ওইটা কি বিয়ে ছিল? বিয়ে এক পবিত্র বন্ধন। বিয়ের পর স্বামী স্ত্রীর সম্মিলিত ভালোবাসায় গড়ে ওঠে ওদের সুখের সংসার। ভালোবাসা কি কখনো ছিল আমাদের সংসারে? সংসার তো কখনো গড়েই ওঠেনি। স্বামীর ভালোবাসাও জোটেনি। কিন্তু বাসর রাতেই ধর্ষণের শিকার হয়েছি স্বামীর কাছে। বিয়ের পর থেকেই 4 মাস অত্যাচার, মারের শিকার হয়েছি প্রতিটা মুহূর্তে। এক মুঠো ভালোবাসার বদলে পেয়েছি লাথি উষ্টা। স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় হারাতে হয়েছে নিজের। আর ভাবতে পারছি না আমি। চোখ জুড়ে বেরিয়ে এলো জল। তুর্যর বুকে খামচে ধরে মাথায় এলিয়ে কাঁদতে লাগলাম শব্দ করে। শুভ্রপরীর কান্নার শব্দ কর্ণগোচর হতেই বিচলিত হয়ে পড়ল তুর্য। শক্ত করে জড়িয়ে ধরল তার অন্তরে বাস করা শুভ্রপরীকে। বড্ড জেদ হচ্ছে নিজের উপর। কেন অল্পতেই রেগে যায় সে? নিজের আরেকটু কাছে টেনে চুলের উপর দিয়ে ঠোঁটের স্পর্শ এঁকে দিল অতি যত্ন করে।
ওনার ঠোঁটের ছোঁয়া পেতেই ডুকরে কেঁদে উঠলাম আমি। কান্না করতে করতে বলতে লাগলো, আমি বিয়ে করব না চিরকুট লেখক, বিয়ে করব না আমি, প্লিজ আমায় যেতে দিন, বিয়ে করব না আমি। শ্রেয়ার ছোট বাচ্চাদের মতো কান্নার চোটে বলা কথাগুলো শুনে তুর্য মলিন মুখে হাসি ফুটে উঠল। গলায় রাগী ভাব এনে বলল, নাকে মুখে লাগিয়ে প্যান প্যান করে কোনো লাভ নেই শুভ্রপরি, বিয়ে তো তোমার করতেই হবে জান। তুর্য ভাইয়ার কথায় স্থির হয়ে গেলাম আমি। এই লোক কেন নিজের ভালো বোঝে না? বিয়ে আমি কখনো করব না, মরে গেলেও না। বুক থেকে মাথা তুলে সিটে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে রইলাম আমি। একবার শুধু পালাতে পারলেই হলো। তুর্যর দিকে তাকাতেই উনি পানির বোতল এগিয়ে দিলেন আমার দিকে। অসহায় চোখে চেয়ে পানির বোতলটা নিলাম। বাঁকা হাসলো তুর্য। গাড়ি এসে কাজী অফিসের দিকে থামতেই বুকটা ধুক করে উঠল আমার। ওনার হওয়ার ইচ্ছে থাকলেও আমি নিজের স্বার্থের জন্য ওনার জীবন নষ্ট করতে পারি না। পাশের দরজা খুলে কাপা কাপা পায়ে বেরিয়ে এলাম আমি। উৎকণ্ঠিত মন নিয়ে ওনার পিছু পিছু ঢুকলাম কাজী অফিসে। চোখ থেকে এখনো অশ্রু গড়িয়ে পড়ছে। চোখ মুছে সামনে তাকাতেই আয়ুষ ভাইয়া, মিথি আপু, তিহান ভাইয়া, ফুয়াদ ভাইয়ার চেহারা ভেসে উঠল। তার মানে কি সত্যি সত্যি আজ আমাদের বিয়ে? অজানা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো আমার পা দুটো। আয়ুষ ভাইয়া এগিয়ে এসে তুর্যকে লক্ষ্য করে বললেন, তোরা এসে গেছিস? তোদের জন্য অপেক্ষা করছিলাম। কাজী সাহেব এসে গেছেন। আমার দিকে তাকিয়ে আবারও বলে উঠলেন, আরে ওকে জেডি, চোখ মুখ লাল হয়ে আছে কেন? তোমার কি শরীর খারাপ? আমি কিছু বলতে নিব তার আগেই তুর্য বলে উঠলেন, আরে জেডি আইসক্রিম খাওয়ার জন্য কান্না করছিল সারা রাস্তা, তেমন কিছু না। চলো ফুহাদ আর মিথির বিয়েটা সেরে নেই, ওদের আর কত অপেক্ষা করাবো বলো। তুর্য ভাইয়ার কথায় মনে হলো আকাশ ভেঙে পড়লো মাথায়। মিথি আপু আর ফুয়াদ ভাইয়ার বিয়ে, অথচ আমায় সারা রাস্তা চিন্তায় ফেলে দম বন্ধ করার উপক্রম। এখন খুব বেশি রাগ লাগছে ওনার উপর। আসলেই উনি বেয়াদব, খুব বেশি বেয়াদব। বেয়াদব তুর্য চৌধুরী। রাগও তো দেখাতে পারি না ওনার সাথে। ওনার সামনে দাঁড়ালেই এখন নিজেকে বিড়ালের আর ওনাকে বাঘ মনে হয়। জঙ্গলের সবচেয়ে হিংস্র বাঘ। আমায় কেন এখানে আনা হয়েছে বুঝতে পারছি না আমি। আয়ুষ ভাইয়ার সাথে যেতে নিলে আমার হাতটা চেপে ধরলেন তুর্য। তুর্য ভাইয়ার হাতের মুঠোয় থাকা আমার হাতের দিকে অমায়িক হাসি হাসলেন আয়ুষ ভাইয়া। হাসি বজায় রেখে বললেন, তুর্যর সাথে এসো। কথাটা বলেই চলে গেলেন উনি। কানের কাছে গরম উত্তাপ পেতেই হালকা নড়ে উঠলাম আমি। গরমে উত্তপ্ত নিঃশ্বাস তখন রূপে বিচরিত হচ্ছে আমার মনে। শ্বাস আটকে আসছে। আবারও সেই চেনা অতি পরিচিত স্লো ভয়েস আমার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলে উঠলেন তুর্য ভাইয়া। সূর্য চৌধুরী কখনো সাধারণভাবে তার শুভ্রপরীকে নিজের করে নিবে না। শুভ্রপরীর সম্মতিতেই নিজের মাঝে আলিঙ্গন করে নিবে তাকে। আমার শুভ্রপরী কখনো জোর করে কেড়ে নেওয়ার জিনিস না। আমার শুভ্রপরী এমন এক মায়াবিনী যাকে নিজের হৃদয়ে আগলে নিতে হবে ভালোবাসার চাদরে মরিয়ে। তবে সেই মায়াবিনী আমার হবে। দিন শেষে সে আমার বুকেই বাস করবে। মিথি আপু ও ফুয়াদ ভাইয়ার বিয়ে শেষ। কাজে অফিস থেকে বেরিয়ে এলাম সবাই। ভয় মনে হচ্ছিল আমার শ্বাস আটকে মরে যাব আমি। এতক্ষণে একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে মুচকি হেসে মিথি আপু ও ফুয়াদ ভাইয়াকে জীবনের নতুন একটা অধ্যায়ের জন্য কংগ্রাচুলেশন জানালাম আমি। মিথি আপু এতিম বলে মেনে নিচ্ছিলেন না ফুয়াদ ভাইয়ের পরিবার। তাদের একটাই কথা, এতিম মেয়েকে বিয়ে করলে কপাল পুড়বে তাদের ছেলের। এমন কেন আমাদের সমাজটা? এতিম বিধবা মেয়েরা বুঝি তাদের চোখের বিষ? অনেক মানুষ আছেন এতিম বলে একটু দরদ প্রকাশ করলেও নিজের ছেলেকে বিয়ে করাতে গেলেই দূর দূর করেন এতিম মেয়েদেরকে। মিথি আপুর মামা উঠে পড়ে লেগেছিল বিয়ে দিতে, আর ফুয়াদ ভাইয়া ও ফ্যামিলিকে রাজি করাতে না পেরে শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতিতে এসে পৌঁছালেন। আমার খুব খুশি লাগছে এটা ভেবে যে খারাপ সময় ফুয়াদ ভাইয়া পাশে ছিলেন মিথি আপুর। অথচ আমার বেলায় ভেতর থেকে হতাশার এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। তুর্য ভাইয়ের বনানীর ফ্ল্যাটে থাকবেন মিথি আপু ও ফুয়াদ ভাইয়ার পরিবার মেনে না নেওয়া অবধি। একে একে চলে গেলেন সবাই। আমিও গিয়ে বসে পড়লাম তুর্য ভাইয়ার গাড়িতে। জানি তিরিং বিরিং করে লাভ নেই, উনি ঠিকই ধরে ফেলবেন আমায়। একটু অবাক হলেও হাসলো তুর্য। ড্রাইভ করতে করতে আর চোখে এক নজর তাকালো শ্রেয়ার দিকে। আইসক্রিম পার্লারে বসে আছে আমি ও তুর্য ভাইয়া। উনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন একদমই বুঝতে পারছি না। ওয়েটার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে যেতেই চোখ দুটো ছলছল করে উঠলো আমার।
উনি এখনো মনে রেখেছেন চিরকুটের সেই কথা। মাথা তুলে অশ্রুসিক্ত আঁখিতে তাকাতেই উনি ইশারা করলেন আমায় আইসক্রিমটা খেতে। মাথা দুপাশে নাড়ালাম আমি, অর্থাৎ খাবো না আমি। নিমিষেই খেপে উঠলেন তোর